অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মেট্রো রেল বন্ধ হতেই পারে, এমন সমস্যা সব দেশেই হয়। দাবি ডিএমটিসিএল এর। রেমালের মতো দুর্যোগের সময় চলাচলে থাকবে বিশেষ নির্দেশনা। এবার সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে শেয়ার বাজারে থাকা পিও অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ। এবং কাল তৃতীয় দফায় ৯০ উপজেলায় ভোট। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় মাঠে থাকবে ৩০০ প্লাটুন বিজিবি। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিধ্বস্ত উপকূলীয় এলাকা। স্পষ্ট হচ্ছে ১৯ জেলার ক্ষয়ক্ষতি। সব বন্যায় ভাঙ্গে চুরে সব একাকার হয়ে গেছে, কিছুই নাই। বাড়ি ঘর সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে, কিছুই নেই, এখনো পানিবন্দি আমরা। চিংড়ি মাছ, বাগদা, আপনার কাঁকড়া, যে সমস্ত গেরবেড়ি ছিল, এসে মাছ আছে, এই পরিমাণ মাছ ছিল, এই মাছ সব নদীতে চলে গেছে, মানে লক্ষ লক্ষ টাকা। আর যদি সরকার একটা এরকম অবদা আমাদের এখান থেকে দিয়ে দিত রায়পুর থেকে সুরখালি পর্যন্ত, তাহলে আমাদের এত বড় ক্ষয়ক্ষতি আর হতো না। 5টি ওয়ার্ড সবই প্লাবিত হয়েছে, এখানকার মানুষ বানভাসী হয়েছে, এখানকার মানুষ এখন রাস্তার উপরে আশ্রয় নিচ্ছে। পাবলিক কতটা টাকা দিতে পারবে? তাদের তো বাড়িঘরই নেই, সেদিক দিয়ে দেখবে নাকি ভাঙন দেখবে? ঘূর্ণিঝড় রেমালের আরও ক্ষয়ক্ষতির খবর জানবো এই মুহূর্তে। খুলনার পাইকগাছায় আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল এবং পটুয়াখালীর কলাপাড়ায় আছেন সহকর্মী শাকিল মাহমুদ। সরাসরি প্রথমেই যাচ্ছি সজলের কাছে। শো শো শব্দে বেড়িবাঁধের বুক চিরে লোকালয়ের পানি ভদ্রায় পড়ছে, তবে এটি কোনো আশার বাণী নয়, দুশ্চিন্তারও বাণী রয়েছে এখানে। স্থানীয়রা যেটি দুর্ভোগে পড়ছেন, যে দুশ্চিন্তাও করছেন যে একটু পরেই কিন্তু যখন জোয়ার আসবে, এই বেড়িবাঁধ ভেঙে যেই জায়গাটি রয়েছে, ভাঙা স্থানটি, সেই স্থানটি থেকে এখন যেই পরিমাণ পানি নামছে তার থেকেও কয়েক গুণ পানি কিন্তু এই যে জনপদ রয়েছে সেখানে কিন্তু প্লাবিত হবে। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার পাইকগাছার উপজেলার দেলুটি ইউনিয়নে। এই ইউনিয়নের প্রায় 10টি গ্রাম প্লাবিত হয়ে একেবারে 10,000 মানুষ কিন্তু পানিবন্দী। এবং স্থানীয় যেটি বলছেন, এই দেলুটি ইউনিয়নের তেলিখালি যে 22 নং পোল্ডারটি রয়েছে, সেই পোল্ডারটি একেবারে নরভরে, সেই নরভরে পোল্ডার কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে একেবারে ভেঙে তছনছ হয়ে গেছে এবং তছনছ হয়ে এই দেলুটি ইউনিয়নের প্রায় 3 ভাগের 2 ভাগই কিন্তু প্লাবিত হয়েছে। এবং তারা যেটি দুশ্চিন্তায় করেছেন, দ্রুত সময়ের মধ্যে এটি যদি মেরামত না করা হয় তাহলে কিন্তু পুরো যে দেলুটি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়ে যাবে। এর জন্য কিন্তু তারা নিজ উদ্যোগে, আমরা দেখেছি সকাল থেকেই বাঁশের যে পাইলিং সেটি কিন্তু তারা দেওয়ার চেষ্টা করছে এবং বেড়িবাঁধের যে ভাঙা অংশটি রয়েছে সেই অংশ থেকে বেশ খানিকটা দূরে তারা কিন্তু নিজ উদ্যোগে বাঁশ কেটে তারা এই পাইলিংগুলো তৈরি করছে। এবং তারা যেটি বলছেন, এই পাইলিংয়ের পরে কিন্তু সেখানে বালির বস্তা দেওয়া হবে এবং এরপরে বিভিন্ন ভেকু দিয়ে এই কিন্তু বাঁধ তৈরি করা হবে। তা না হলে কিন্তু একটু পরেই যখন জোয়ার আসবে সেই মুহূর্তে কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করবে, সেই দুশ্চিন্তায় কিন্তু তারা রয়েছে। এছাড়া আপনাদের যদি বলি যে ঘূর্ণিঝড় রেমালের কারণে খুলনার 3টি উপজেলা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে কয়রা, দাকোপ এবং পাইকগাছা। জেলা প্রশাসনের সূত্র যেটি বলছেন যে এই 3 উপজেলায় প্রায় 55টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে এবং পানি ওভারফ্লো হয়ে কিন্তু লোকালয় প্লাবিত হয়েছেন। এই উপজেলাগুলোর প্রায় ৭৭,000 মানুষের কিন্তু ঘর বাড়ি ভেঙে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ছিল আমার কাছে খুলনার পাইকগাছা থেকে বেড়িবাঁধ ভাঙার সর্বশেষ খবর। আমরা যেতে চাই পটুয়াখালীর কলাপাড়ায় রয়েছে আমাদের সহকর্মী শাকিল মাহমুদের কাছে। দেখুন, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কিন্তু লন্ডভন্ড হয়ে গিয়েছে উপকূলীয় এলাকাগুলো। যেমন ক্ষতি হয়েছে ঘরবাড়ির এবং দোকানপাটের, তেমনি কিন্তু ক্ষতি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানেরও। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি একটি মাদ্রাসা। এই মাদ্রাসাটি কলাপাড়ায় এবং এই মাদ্রাসাটি এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই মাদ্রাসা যে এই ঘরটি আছে, এই ঘরটিতে একাধারে যেমন পাঠদান কার্যক্রম চলত, ঠিক তেমনি কিন্তু এখানকার যারা এতিম ছাত্র যারা আছে তারা কিন্তু এখানে থাকতো। এবং আমরা দেখতে খবর পেয়ে যে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে ছিল। ঘূর্ণিঝড় শুরু হওয়ার পরপরই খবর পেয়ে তারা কিন্তু এই মাদ্রাসায় এসেছে এবং এই মাদ্রাসায় কিন্তু তারা এই মাদ্রাসা থেকে
আবারও তাদের যে মালপত্র আছে বা বই খাতা আছে সেগুলো কিন্তু তারা উদ্ধার করছে। আশ্রয় কেন্দ্র থেকে ছুটে এসেছে, পাশাপাশি এলাকার যে মুসল্লি যারা আছে তারাও কিন্তু ছুটে এসেছে এবং এই মাদ্রাসাটিকে যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো পুষিয়ে উঠতে কিন্তু তারা কাজ করবে। আমরা কথা বলেছিলাম এই মাদ্রাসার যিনি শিক্ষক আছে তার সাথে, তিনিও খবর পেয়ে ছুটে এসেছেন। তিনি যেটা জানিয়েছেন যে যখন আসলে ঘূর্ণিঝড় শুরু হয় তারপর পরই কিন্তু এতিম ছাত্রদেরকে নিয়ে তিনি আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছিলেন এবং ঘূর্ণিঝড় যেহেতু কালকে রাতে শেষ হয়েছে, তো যেহেতু রাত হয়ে গিয়েছে ছাত্রদেরকে নিয়ে তিনি ছাত্রদেরকে দিয়ে তিনি উদ্ধার কার্যক্রম চালু করেছেন। আমরা কথা বলছিলাম বিভাগীয় কমিশনারের সাথে। বিভাগীয় কমিশনার যেটা আমাদেরকে জানিয়েছে যে ক্ষয়ক্ষতি নিরূপণের যে চেষ্টা সেটা চলছে এবং যাদের ক্ষতি হয়েছে দ্রুতই তাদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া হবে। এই ছিল পটুয়াখালীর কলাপাড়া থেকে আমার কাছে থাকা সবশেষ। পটুয়াখালী থেকে শাকিল মাহমুদ এবং এর আগে খুলনা থেকে সহকর্মী বেল্লাল হোসেন সজল যোগ দিয়েছিলেন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। এদিকে গতকাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন 4 জন। টানা 12 ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অধিকাংশ এলাকা। নগর জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। নিচু এলাকায় সড়ক ডুবে ও বাড়িতে পানি ঢুকে গেছে। রান্নাঘরে তলিয়ে গেছে পানিতে। মিরপুর 11 নম্বর এলাকায় কোমর পানি জমেছে। ধানমন্ডি হকার্স মার্কেটের দোকানে ঢুকে পড়ে পানি। শান্তিনগর, মালিবাগ ও গ্রিন রোড এলাকায় পানি থই থই করছে। ইঞ্জিনে পানি ঢুকে এসব এলাকায় সড়কে আটকা পড়ে যানবাহন। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মেট্রো রেল বন্ধ হওয়া নতুন নয়। বিভিন্ন দেশে এমনটা হয় দাবি করে ডিএমটিসিএল এর অপারেশন প্রধান জানিয়েছেন, যখন যে সমস্যা ধরা পড়ছে তা নিয়ে কাজ করে তার যে কোনো পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে গুরুত্ব দিচ্ছেন তারা। রেমালের মতো দুর্যোগের সময় মেট্রো চলাচলে বিশেষ নির্দেশনা থাকবে বলে জানান তিনি। রাশেদ লিমনের রিপোর্টে বিস্তারিত। নগরবাসীকে গতির পথের দিশা দেখিয়েছে এই স্বপ্নবাহন। উত্তরা থেকে মতিঝিল নিত্যদিন যাদের সঙ্গী ছিল যানজট, তারাই এখন পেয়েছেন স্বস্তিতে চলার নিশ্চয়তা। তাই এই পথে আস্থা এখন মেট্রোতেই। তবে চালুর পর বেশ কয়েক দফা নানা কারণে কম বেশি থমকে গেছে মেট্রোর চাকা। সকাল 7টা 10 থেকে রাত 9টা 40 পুরোটা সময় এই মনিটরের পর্দায় চোখ রেখে এর খুঁটিনাটিগুলো দেখে এই কন্ট্রোল রুম থেকেই নিয়ন্ত্রণ করা হয় মেট্রো রেল। এখান থেকেই সার্বক্ষণিক যোগাযোগ হয় প্রতিটি ট্রেন আর স্টেশনের সঙ্গে। কর্তৃপক্ষ বলছে এ পর্যন্ত ওসিএস লাইনে ঘুড়ি, ফানুস কিংবা বিভিন্ন সেবা সংস্থার তারপরে বেশ কয়েকবার ব্যাহত হয়েছে স্বাভাবিক চলাচল। আবার নতুন শিডিউলে মানিয়ে নিতেও কয়েক মিনিট এদিক সেদিক হয়েছে। তবে রোববার প্রথমবারের মতো নতুন সমস্যা সামনে আসে। বিচ্ছিন্ন হয় কন্ট্রোল রুমের সঙ্গে কোচের যোগাযোগ। আবার ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কয়েক দফা ভুগতে হয় সোমবার। আমরা ঝড়ের পূর্বাভাস অনেক আগেই পেয়েছিলাম। কর্তৃপক্ষ বিভিন্ন প্রচারণার মাধ্যমে অবশ্যই মানুষকে আগে জানিয়ে দেওয়াটা ভালো হতো, তাতে অনেক যাত্রী ভোগান্তি কমতো। যাদের হলো এমআরটি পাস অথবা র্যাপিড পাস আছে তাদের ক্ষেত্রে যদি মানে নাম্বার দিয়েই তো রেজিস্ট্রেশনটা হয়, তাদের কাছে যদি এই নোটিফিকেশনগুলো যদি চলে যায় তাহলে সবাই অ্যালার্ট থাকে। তবে এমন সমস্যা সব দেশেই হয় বলে দাবি ডিএমটিসিএল এর। সবস্টিকেটেড টেকনিক্যাল জিনিস এবং একটার সঙ্গে একটা রিলেটেড, সেগুলো একটা প্রবলেম হলে কিন্তু অনেকটাতে আরেকটাতে রিফ্লেক্ট করে এবং মেট্রো যেহেতু এখন সবথেকে সবস্টিকেটেড সিস্টেম এবং এটা করে। আপনারা দেখবেন যে আপনি যেটা বললেন দুবাই মেট্রোতে হচ্ছে ওরকম দেখবেন যে মাঝে মাঝে দিল্লি মেট্রোতে হচ্ছে, কলকাতা মেট্রোতে হয়, এরকম হয়। মেট্রো দুর্যোগ ব্যবস্থাপনায় বলা আছে বাতাসের সর্বোচ্চ গতি 107 কিলোমিটার হলে বন্ধ করে দেয়া হবে ট্রেন চলাচল। আবার রেল টেম্পারেচার বা রেল লাইনের তাপমাত্রা যদি 55 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাহলে বন্ধ হবে ট্রেন। স্বাভাবিক বৃষ্টিতে তেমন বেগ পেতে না হলেও রেমালের মতো এমন পরিস্থিতিতে বন্ধ রাখাই ভালো। অপারেশন প্রধান বলছেন নতুন নতুন সমস্যা সামনে আসলে তার সমাধানের পাশাপাশি একই বিষয়ে যেন বারবার সামনে না আসে সেটা নিয়েও কাজ করছেন তারা। প্রথম দিকে যেভাবে ছিল আমরা আস্তে আস্তে আপনারা নিজেরাও দেখছেন যেটা কমে আসতেছে। আমাদের লোকজন যখন প্রশিক্ষিত হয়ে যাবে আস্তে আস্তে তখন কিন্তু এটা কমে যাবে। কমে গেলে সব একবারে যে হবে না তা না, সারা বিশ্বেও হয়, কিছু কিছু মাঝে মাঝে যখন হয় যেরকম হয়
যেটা আনঅ্যাভয়েডেবল, সেরকম কিছু কিছু হয়তো হবে। রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য আরও নিজস্ব দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ অব্যাহত রয়েছে বলেও জানায় ডিএমটিসিএল। রাশেদ জীবন, সময় সংবাদ, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে শেয়ার বাজারে থাকা বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সোমবার শেয়ার বাজারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিও হিসাব ও শেয়ারের তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএলকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, অবরুদ্ধ থাকা অবস্থায় এসব বিও হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। বিএসইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী শেয়ার বাজারে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের 6টি বিও হিসাব রয়েছে। তৃতীয় ধাপে 90 উপজেলায় ভোট কাল। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বিস্তারিত জানবো, রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল, এবং আগামীকালকের যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণের আগেই যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো, সেইগুলো কেন্দ্রে পাঠানো হচ্ছে। এবং এই মুহূর্তে আমি আছি রংপুর সদর উপজেলা নির্বাচন অফিসে। এখান থেকে কিন্তু আসলে রংপুর সদর উপজেলার যে নির্বাচনী কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রগুলোতে কিন্তু আসলে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। এখন কিন্তু আমরা দেখছি যে ধীরে ধীরে যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তারা কিন্তু আসছেন এবং ধীরে ধীরে তাদের আসলে নির্বাচনের যে সরঞ্জাম সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং তৃতীয় ধাপের যে ভোট, সেই ভোটে কিন্তু আসলে নির্বাচন হচ্ছে রংপুরের দুটি উপজেলা, রংপুর সদর উপজেলা এবং রংপুর গঙ্গাচড় উপজেলা। এবং এই দুই উপজেলায় কিন্তু আসলে মোটে 162টি কেন্দ্র রয়েছে। তার মধ্যে কিন্তু 95টি কেন্দ্রে আসলে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, এবং এই 95টি কেন্দ্রে কিন্তু আসলে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। এবং রংপুর সদর উপজেলার কথা যদি বলি, রংপুর সদর উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে 61টি, এবং এর মধ্যে আসলে 5টি ইউনিয়ন নিয়ে আসলে রংপুর উপজেলা সদর উপজেলা গঠিত। এবং এই সদর উপজেলায় চেয়ারম্যান পদে রয়েছেন 8 জন, ভাইস চেয়ারম্যান পদে 8 জন এবং মহিলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 3 জন। সব মিলিয়ে রংপুর গঙ্গাচড়া উপজেলার কথা যদি বলি, গঙ্গাচড়া উপজেলা আসলে তিস্তা নদী বেষ্টিত একটি উপজেলা। 9টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার 5টি ইউনিয়নেই কিন্তু আসলে তিস্তা নদীর কোল ঘেঁষা, এবং এই 5টি ইউনিয়নে কিন্তু আসলে বাড়তি সতর্কতা জোরদার করা হয়েছে। এবং এই 5টি ইউনিয়নের যে চর অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে চরে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, সেই ভোট কেন্দ্রগুলোতে আজকে এই ব্যালট পেপার পাঠানো হবে। এবং একই সাথে যেটা বলা হচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের যে প্রস্তুতি, অর্থাৎ আইন শৃঙ্খলা প্রস্তুতি সহ সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে। এবং বিভাগের কথা যদি বলি, বিভাগে কিন্তু 7 জেলা, অর্থাৎ পঞ্চগড় জেলা ছাড়া 7 জেলা 13টি উপজেলায় আসলে আগামীকালকে নির্বাচন শুরু হবে, এবং সকাল 8টায় শুরু হয়ে নির্বাচন শেষ হবে বিকেল 4টায়। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সরঞ্জাম পাঠানোর সবশেষ প্রস্তুতি। আব্দুর রশিদ জীবন, রংপুর থেকে। আবারও ঘূর্ণিঝড় রেমালের খবর। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় জেলা বাগেরহাটে। ভেসে গেছে মাছের ঘের, ভেঙেছে বাঁধ, বিধ্বস্ত হয়েছে বাড়িঘর, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী বাগেরহাটে আছেন সহকর্মী তানজিম আহমেদ, আমরা সরাসরি তার কাছে যাব। তানজিম, আপনার কাছে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাবের পরবর্তী বাগেরহাটের উপকূলে কিন্তু এক ধরনের বিধ্বস্ত অবস্থা বলতে হবে। অর্থাৎ এই ঝড়ের পরবর্তী সময় এসে বাগেরহাটে বিপুল সংখ্যা ঘরবাড়ি বিধ্বস্তর পাশাপাশি 35,000 মাছের ঘের ভেসে গেছে। অর্থাৎ যদি ঘরবাড়ির সংখ্যা বলতে চাই, অন্তত 35,000 ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সব মিলে 50,000 ঘরবাড়ি আসলে ভেঙে গেছে। আমরা এখন বাগেরহাটে যে মোড়লগঞ্জ উপজেলাতে রয়েছি, এখানে যে বাঁধ রয়েছে, ঝড়ের ঠিক রাতে রাস্তা এবং নদীর মধ্যবর্তী যে বাঁধ, সেই বাঁধ পুরো আসলে ভেঙে যায়। ভেঙে এই পুরো লোকালয় প্লাবিত হয়েছে। অর্থাৎ এই অঞ্চলে যে মানুষ রয়েছেন, অন্তত 10 থেকে 15,000 মানুষ ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় রয়েছেন, এবং সব মিলে জেলায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই ক্ষয়ক্ষতির ফলে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে পারছেন না। একই সাথে মাছের ঘের ভেসে যাওয়াতে 100 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে মৎস্য অফিস এবং যারা মৎস্য চাষী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা ঠিক দেখছি এই যে ভাঙা অংশটি দেখা যাচ্ছে, আসলে এটির রাস্তা, নদী এবং মোড়লগঞ্জের যে এলাকা, এর মধ্যে যে সংযোগ, সেই সংযোগটা ভেঙে পড়াতে এখানে নিম্নাঞ্চল প্লাবিত, এবং জোয়ারের পানি আসতে শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে এই এলাকা আবারও প্লাবিত হবে। এবং গত 2 দিন ধরে স্থানীয় যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন, এই বাঁধ ভেঙে পানি ঢোকার ফলে 2 দিন ধরে তাদের রান্না খাওয়া থেকে সবকিছু আসলে বন্ধ রয়েছে, এবং এক ধরনের অভুক্ত অবস্থায় রয়েছেন যারা রয়েছেন। শুকনো খাবারের উপর আসলে নির্ভরশীল ছিলেন, কিন্তু দুর্যোগের কারণে তারা কিন্তু আসলে খুব বেশি সেই দিকেও যেতে পারছেন না। একই সাথে স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন, কোনো ধরনের ত্রাণ সহযোগিতা এখন পর্যন্ত এই অঞ্চলে এসে পৌঁছায়নি, এবং ঘষিয়াখালী যে এই এলাকাটিতে ত্রাণ সহায়তা না পৌঁছানোর ফলে এক ধরনের মানবেতর জীবনযাপন করছেন স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন, যেহেতু ঘর বাড়ির পরে গাছপালা পড়েছে, মিশে গেছে মাটির সাথে,
এবং অনেক যে ধরনের ক্ষয়ক্ষতি এখানে রয়েছে সেটি আসলে পুষিয়ে উঠতে তাদের বেশ সময় লাগবে। স্থানীয়রা বলছেন তাদের যে দীর্ঘদিনের দাবি ছিল টেকসই বেড়িবাঁধ সেটি নির্মাণ না হতেই কিন্তু এই ধরনের ক্ষতি। এবং ঠিক এই যে স্থানটিতে আমি রয়েছি এখানে এই বাঁধ রাস্তা ভেঙে যাওয়াতে এখানে যে একটি মাত্র সাইক্লোন শেল্টার এই স্থানীয় মানুষদের জন্য সেটিও কিন্তু আসলে নদীগর্ভে বিলীন হওয়ার একটি শঙ্কা স্থানীয় যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে ঘূর্ণিঝড় পরবর্তী যে ক্ষয়ক্ষতির চিত্র আমার কাছে এই ছিল সর্বশেষ। বাগেরহাট থেকে সহকর্মী তানজিম আহমেদ। 10% কর দিয়ে কালো টাকা বিনিয়োগের সুযোগ বন্ধ হতে পারে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে। গেল 5 বছরে কাঙ্ক্ষিত বিনিয়োগ না আসায় আগামী বাজেটে এমন সিদ্ধান্ত নিতে পারে জাতীয় রাজস্ব বোর্ড। উঠে যেতে পারে মূলধনী যন্ত্রপাতি এবং নির্মাণ সামগ্রী আমদানিতে শুল্কমুক্ত সুবিধাও। শুভ খানের রিপোর্ট। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় সরকারি বেসরকারিভাবে গড়ে তোলা হচ্ছে 100টির বেশি আইটি ট্রেনিং, হাইটেক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক। $40 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যে সারা দেশে গড়ে উঠছে 100টি অর্থনৈতিক অঞ্চল। 10% কর দিয়ে বিনা প্রশ্নে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে পণ্য বা সেবা উৎপাদনে বিনিয়োগের সুযোগ দেওয়া হয় 2019 সালের 1 জুলাই থেকে। কয়েক দফায় বাড়ানো এই সুবিধার মেয়াদ শেষ হচ্ছে আগামী 30 জুন। তথ্য বলছে হাইটেক পার্কে এ পর্যন্ত বিনিয়োগ হয়েছে 11,233 কোটি টাকা, যার মধ্যে বিদেশি বিনিয়োগ মাত্র 964 কোটি টাকা। আর অর্থনৈতিক অঞ্চলে 2022-23 অর্থ বছরে বিদেশি বিনিয়োগ এসেছে $1.5 বিলিয়ন। এ অবস্থায় সিদ্ধান্ত পরিবর্তনের আভাস মিলেছে এনবিআর সূত্রে। আমি মনে করি না যে এভাবে যারা কালো টাকার মালিক তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করবেন। সরকারকে অন্যভাবে ভাবতে হবে যে তুমি এখানে কর দাও, কর দিয়েই কাজটা করো, তোমাকে আমি পরে ডিউটি ড্রব্যাক দেবো বা একটা কিছু দেবো। উঠে যেতে পারে মূলধনী যন্ত্রপাতি এবং নির্মাণ সামগ্রী আমদানিতে শুল্কমুক্ত সুবিধাও। যদিও এনবিআরকে দেয়া চিঠিতে হাইটেক পার্কে এই সুবিধা বহাল রাখা এবং 5% অগ্রিম আয়কর প্রদানের জটিলতা নিরসনের অনুরোধ জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। যারা বিনিয়োগ করতে চান হাইটেক পার্কগুলোতে তাদের জন্য ক্যাপিটাল মেশিনারির উপরে যে ডিউটি এখন অব্যাহতি রয়েছে সেটা চালু রাখা অত্যন্ত প্রয়োজন। হাইটেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে বন্ধ হলেও ব্যক্তি খাতে 15% কর দিয়ে কালো টাকা বৈধ করার সুযোগ দেওয়া হতে পারে আসছে বাজেটে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নারীর অবদানে দেশ এগিয়ে গেলেও নিজেদের স্বাস্থ্যের বিষয়েই সচেতন নন অনেকেই। বেসরকারি একটি গবেষণা বলছে প্রায় 60% নারী ঋতুকালীন পরিচ্ছন্নতার বিষয়ে অবগত নন। আর বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সঠিক তথ্য দিয়ে সেবার আওতায় আনতে হবে প্রতিটি নারীকে। সম্রাট হোসেনের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। একজন নারীর স্বাভাবিক জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড, কিন্তু এ নিয়ে অস্বস্তির শেষ নেই। বেশিরভাগ কিশোরী ও নারী জনসম্মুখে এ বিষয়ে কথা বলতে দ্বিধাবোধ করেন। এর সঙ্গে একদিকে যেমন প্রজনন সক্ষমতার সম্পর্ক রয়েছে, অন্যদিকে রয়েছে সুস্বাস্থ্য নিশ্চিতের বিষয়টিও। এটা তো সবার জেনেটিক ভাবে সব মেয়েদের হয়। স্যানিটারি ন্যাপকিন কেনার ব্যবস্থা আছে। ন্যাশনাল হাইজিন ফলো আপ সার্ভে 2018 অনুসারে মাত্র 53% স্কুল ছাত্রী পিরিয়ড নিয়ে জ্ঞান রাখে। শিশু সুরক্ষার ব্যাপারগুলো এবং কিশোরীদের সুরক্ষাও এর মধ্যে, তাদের ভবিষ্যতের পুরো জীবনের হাইজিনটা, তাদের লাইফটাই পিরিয়ড থেকে প্রোডাক্টিভ সাইকেল তাদের পুরোটাই ডিপেন্ড করে। গ্রামাঞ্চল বা সুবিধা বঞ্চিত নারীদের জন্য বিনামূল্যে কিংবা সাশ্রয়ী মূল্যে স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করার পরামর্শ বিশেষজ্ঞদের। যদি একটু দামটা কমিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামাঞ্চলে যারা আছে তারাও এই সুরক্ষাটা পেতে পারে। সম্প্রতি সচেতনতা বৃদ্ধি ও স্বল্প মূল্যে স্যানিটারি ন্যাপকিন কেনার সুবিধা সহ স্বাস্থ্য সুরক্ষায় নানা ধরনের উদ্যোগ নিয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এবং এবার ফ্রিজ হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিও অ্যাকাউন্ট। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশ, লেনদেন বন্ধ থাকবে পরিবারের 6টি হিসাবের। এ ছিল সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী এস এম ইকবাল। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন।